সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ আয়োজন কর নীতি ও ন্যায্যতা শিরোনামে এই অনুষ্ঠানে। আমরা জানি যে দেশের উন্নয়নে করের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও কর জিডিপি রেশিও বা অনুপাত খুবই কম আমাদের দেশে। কর ব্যবস্থা নিয়ে সাধারণভাবে যেটা বলা হয় যে এটা সন্তোষজনক নয়, দরিদ্র বান্ধব নয় আমাদের কর ব্যবস্থা। সাধারণ মানুষের উপর পরোক্ষ করের বোঝা অনেক, আর আমাদের কর ব্যবস্থা পরোক্ষ করের উপর অনেকটাই নির্ভরশীল। এটা দরিদ্র এবং নিম্ন আয় জনগোষ্ঠীর জন্য কতটা ন্যায্য এবং সেই প্রশ্নটি কিন্তু সবসময় উঠে। দেখা যায় যে মূল্য সংযোজন কর বা যেটা ভ্যাট বলি আমরা, দরিদ্র মানুষের আয়ের একটা বড় অংশ সেটা নিয়ে নেয়। সেই হিসেবে পরোক্ষ করের মাধ্যমে দরিদ্র মানুষের বিশেষ করে জীবনে একটা মারাত্মক চাপ পড়ে। এ ধরনের নীতিতে কতটা বা ট্যাক্স জাস্টিস বা কর ন্যায্যতা আছে এই ধরনের এই বিদ্যমান নীতির মধ্যে, সেটি নিয়ে কিন্তু প্রায় প্রশ্ন ওঠে। আর এই প্রশ্নটা উঠছে সেখানে যে এই ব্যবস্থাকে একটা পরিবর্তন আনার জন্য একটি প্রগতিশীল কর ব্যবস্থা আমাদের প্রয়োজন কিনা, এবং সেই প্রয়োজনীয়তার প্রশ্নটা কিন্তু আলোচিত হচ্ছে। রাজস্ব আয় জোরদার করার মাধ্যমে ধনী এবং যারা সমাজে সক্ষম ব্যক্তি আছেন তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কর আদায় করে এই ব্যবস্থাকে আরও কীভাবে সংহত করা যায়, সংস্কার করা যায়, এবং কী ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এটিকে বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে আজকে আমরা আলাপ করব। প্রগতিশীল কর ব্যবস্থা বলতে আসলে আমরা কি বুঝি, এই ধরনের একটি কর নীতি কেমন হতে পারে, কিভাবে সেটা বাস্তবায়ন করা যায়, বিদ্যমান কর নীতিতে ন্যায্যতার ভিত্তিতে কিভাবে ঢেলে আমরা সাজাতে পারি, কি সংস্কার আনতে পারি, সেই বিষয়টি আজকের এই কর নীতি এবং ন্যায্যতার আলোচনায় আমরা করব। শুরুতেই আমরা পরিচিত হব আমাদের তিনজন অতিথির সঙ্গে। আমার ঠিক বাঁয়ে রয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, স্বাগত আপনাকে। রয়েছেন বিআইএসএস-এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, স্বাগত আপনাকে। এবং আমাদের ডানে রয়েছেন নুজহাত জাবিন, কান্ট্রি ডিরেক্টর খ্রিস্টিয়ান এইড বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বাগত আপনাকে। আপনার তিনজনকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি অনেকদিন পরে স্টুডিওতে এসেছেন। আমরা আসলে সাধারণভাবে যেটা বুঝি, আমি শুরুতে একটা ভূমিকা নিয়েছি, এই সীমাবদ্ধতার মধ্যে আসলে মূল ত্রুটিটা কি, যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে আসলে ত্রুটিগুলো কি। ধন্যবাদ। এমন একটা সুন্দর পুষ্টিকর বিষয় নিয়ে আলোচনার জন্য খুব আনন্দ বোধ করছি এই জন্যেই যে কর সম্পর্কে আসলে আমাদের ভিতরে যেমনটি আপনি বলেছেন যে একটা হতাশা, একটা আছে, সেটা আসলে দূর হওয়া দরকার। কারণ দিস ইজ আওয়ার ইকোনমি, উই শুড বিল্ড ইট বাই আওয়ার সেলফস, তাই না? সুতরাং এটা করতে হবে। পরোক্ষ কর সকলকে টাচ করে, কিন্তু প্রত্যক্ষ কর যেটা নিজে দেবেন, যিনি আয় করবেন, প্রগতিশীল যেটা আমরা বলছি, সেটা অনুযায়ী যার বেশি হবে তার কাছ থেকে আমার নিতে হবে আর কি। এখানে আমি রেভিনিউ যে আয়, এটার 4টি আরের সমষ্টি। প্রথম আরটা হচ্ছে রেভিনিউ, মানে ইনকাম। রাষ্ট্র এই ইনকাম করে সেইটাই আবার সে ডিস্ট্রিবিউট করবে, সকলকে দেবে, কাজ করবে। এটা হচ্ছে প্রথম আর। দ্বিতীয় হচ্ছে রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ যার সম্পদ বেশি তার কাছ থেকে নিয়ে যার সম্পদ কম তার কাছে দিতে হবে। আমরা এখন আমাদের সমাজে যেটা দেখছি, একটা বিরাট ধরনের বৈষম্য বিদ্যমান, যে বৈষম্যের কারণে পাকিস্তানের 24 বছরের সংসার টেকেনি। এ কথাটা কিন্তু খেয়াল করতে হবে যে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, 22 পরিবার ইত্যাদি, এই বৈষম্যের কারণেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মুক্ত হওয়ার চেতনাটা আমরা বেশি সিরিয়াস হয়েছিলাম। সুতরাং সমাজের বৈষম্য নিয়ে আমাদের প্রথম উৎকণ্ঠা প্রকাশ করা দরকার, যে সমাজে বিরাট একটা বৈষম্য হয়ে যাচ্ছে। কিছু লোকের এত পয়সা হচ্ছে আর কিছু লোকের মোটে থাকছে না। যেখানে আপনি গড় অ্যাভারেজ করে বলছেন যে $3000 আমার পার ক্যাপিটা ইনকাম, তো আমার পকেটে তো মাত্র 77 টাকা আছে মাত্র। আর কারোর নিশ্চয়ই খুব বেশি আছে, নইলে গড়ে $30 হয়, $3000 হয় কি করে? তার মানে বিরাট একটা বৈষম্য। এবং বিরাট একটা বৈষম্য থাকার আরেকটা বড় উদাহরণ হচ্ছে, ইন্ডিকেটর হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও কম, অর্থাৎ সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে। কারণ অর্থনীতিতে জিডিপি অর্থাৎ গ্রোথ হয়েছে, মানে জিডিপি আছে, ডোমেস্টিক প্রোডাক্ট আছে, কিন্তু আপনি ট্যাক্স নিতে পারেননি। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে বৈষম্যের একটা বড় ইন্ডিকেটর। তৃতীয় হচ্ছে রিপ্রাইসিং। এই কর দেওয়ার মাধ্যমে কিন্তু আমি জিনিসপত্রের দামের এটা করি। যেমন আমি ভারত থেকে এখন আজকে যে আনছি, শুল্ক কমিয়ে দিয়ে বা করে পেঁয়াজ আনছি, আমি জিনিসের করছি, এই অস্ত্রটা কিন্তু এই রেভিনিউ মানে এনবিআর এর বা শুল্ক সিস্টেমের ভিতরে আছে। আর চতুর্থটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আপনি কর দেবেন, দেন আপনি রিপ্রেজেন্ট করছেন
ইকোনমির উন্নয়নে আপনি রিপ্রেজেন্ট করছেন, এই বোধটা আপনার ভিতরে আসবে। এই যে রিপ্রেজেন্টেশনের কথা আসছে এবং রিডিস্ট্রিবিউশনের কথা আসছে, তো এখানে আসলে এই যে বৈষম্যের বিষয়টা এত জোরালোভাবে আসার পরেও আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে এটা রিফ্লেকশন আমরা দেখছি না কেন? যেটা মানে স্যারের কথার সূত্র ধরে বলি যে আমাদের এখানে যে ভ্যাটের একটা যে ডমিনেন্স আছে, মানে আমাদের রেভিনিউ যদি আমরা দেখি যে সোর্সেস অফ রেভিনিউ, এখানে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লে আ ভেরি লার্জ রোল। তো এটা আদায় করা ইজি, এটা একটা প্রসেস আছে, সিস্টেম আছে, সো এটা সবার কাছ থেকে ফ্ল্যাটভাবে নিয়ে নিলে এটা খুব ইজিলি কালেক্ট করা যায়। আমরা কিন্তু আমাদের অন্যান্য সোর্সেস অফ রেভিনিউ কিন্তু আরেকটু আমরা দেখতে পারি যে আরো কোথা থেকে আনা যায়। আমরা কর্পোরেট ট্যাক্সের কথা বলেছি, এখন বলা হবে যে কর্পোরেট ট্যাক্স আমাদের দেশে হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটস। কিন্তু আমরা গবেষণায় দেখেছি যে ইনফর্মাল ইকোনমি যেটা, এটা কিন্তু একেবারেই ট্যাক্সের বাইরে, এবং এটার জন্য আমাদের একটা গবেষণায় উঠে এসেছে যে আপ টু 30% ট্যাক্স লস, মানে রেভিনিউ লস হয়েছে, উইচ ইজ 1/3 অফ দ্য জিডিপি। সো এই কিছু অন্যান্য কিছু জায়গা কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের এই ডিপেন্ডেন্স ট্যাক্সের উপর, ইনডাইরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্সটা কমাতে হবে। জি, ডক্টর মাহফুজ কবির, এই ডিপেন্ডেন্স কিভাবে কমিয়ে এটাকে একটা মানে সার্বজনীন করা যায়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এইখানে অনেক কথাবার্তা হচ্ছে প্রায় 20 বছর ধরে। তো প্রথম দিকে কথাবার্তা ছিল হচ্ছে যে আমাদের আসলে এই যে সর্বোচ্চ যে করের হার, বিশেষ করে ব্যক্তি পর্যায়ের, সেটি 25%। এটা আমাদের অনেক বছর ধরে আছে। মাঝখানে 33% করা হয়েছিল যারা অতি ধনী আর কি তাদের জন্য। পরে দেখা গেল যে না, এটা হচ্ছে না। আলটিমেটলি আবার আমরা কিন্তু সেইভাবেই সেই জায়গাতে এসেছি। কিন্তু এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই 2016 থেকে 2022-এর মধ্যে শহর অঞ্চলে মারাত্মকভাবে আসলে বৈষম্য বেড়ে গেছে। গ্রামাঞ্চলে অনেকটাই ইকুয়াল অবস্থাতে আছে, কিন্তু তারপরেও মানুষের যেহেতু আয় বেড়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, গ্রাম শহর দুটো পর্যায়ে, এবং সম্পদও বেড়ে গেছে। এখন এই জায়গাতে আমরা আসলে কী ধরনের নীতি নিতে পারি? আমাদের ট্যাক্স আয় বেড়ে গেছে, ডক্টর মজিদ তো বলেছেন যে আয় বেড়ে যাওয়ার রেশিওটা কেমন? হ্যাঁ, আয় বেড়ে গেছে, এখন আবার দারিদ্র্যও কিন্তু কমে গেছে। সুতরাং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু এখন বাড়ি ঘরের যে ধরন, তার যে কোয়ালিটি, সে কিন্তু বেড়ে গেছে। একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু এখন দেখা যাচ্ছে বিল্ডিং উঠছে। তো এই কাজগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে যে অনেক কিন্তু পোস্ট কোভিড তো নব্য দরিদ্র বেড়ে গেছে। নব্য দরিদ্র এটা সাময়িকভাবে আসলে বেড়ে গিয়েছিল, কিন্তু যতটুকু হারে হয়তো দারিদ্র্য আরো কমতে পারতো সেই হারে কিন্তু কমেনি। মানে এই পভার্টি রিডাকশনের রেটটা কিন্তু কমে গেছে। তো এই বিষয়টা হয়েছে, কিন্তু আমরা যেহেতু একটা জনজীবনে যে চাপ এখন পড়ছে, তাতে কি মনে হয় যে দরিদ্র আরো দরিদ্র হওয়ার আশঙ্কা তৈরি হয়? হ্যাঁ, কিন্তু যে ইনফ্লেশনের যে প্রেসার বা ওভারঅল যে ইনকামে, হ্যাঁ, এই বিষয়টা আমি আসলে আলোকপাত করতে চাই যে একই সঙ্গে আমাদের শহর অঞ্চলে বৈষম্য অনেক বেড়ে গেছে, আবার এই দিক দিয়ে মানে কিন্তু মূল্যস্ফীতিও বেড়েছে। তো এই দুটোর যে প্রেসার, সেই প্রেসারে আসলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? যারা নিম্ন আয়ের মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত পর্যন্ত, যাদের আয় একেবারে সীমিত এবং একই সঙ্গে যে তারা বেতনভোগী, তো এই শ্রেণীর মানুষের সংখ্যা কিন্তু ব্যাপক। তো কর ব্যবস্থায় ওদের উপরই তো চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আপনি ঠিকই বলেছেন যে এখন আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু 20 বছরে পরিবর্তন হয়নি, কিন্তু অর্থনীতির পরিবর্তন হয়ে গেছে। পুরো অর্থনীতির যে কাঠামো, এখন আমাদের প্রগতিশীল করের কথা যখন আমি বলছি, সেই প্রগতিশীল কর ব্যবস্থা আসলে দুটো বৈশিষ্ট্য থাকতে পারে। একটি হচ্ছে যে আমাদের যারা অতি ধনী, বা অতি ধনীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, তো এদের উপরে আরো কিভাবে আরো বেশি হারে আমরা কর আরোপ করতে পারি। একটা সম্পদ করের কথা, অতি ধনীর সংখ্যা যখন বেড়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে বছরে 5-6 হাজার কোটি টাকা তো বাইরে পাচার হয়ে যাচ্ছে, ইনস্টেড অফ কি বলে যে মানে কন্ট্রিবিউটিং ইন দ্য রেভিনিউ সেক্টর। হ্যাঁ, এই বিষয়টাই কিন্তু আমরা তেমন কোনো কিছু করতে পারছি না। অবশ্য আমাদের নীতিটাই আসলে এমন হওয়া উচিত ছিল যাতে করে তাদেরকে আমরা আসলে এই ট্যাক্স নেটের মধ্যে আনতে পারি। প্রবলেমটা কোথায়? এখন এখানে আসলে আমাদের এই পুরো ট্যাক্স সিস্টেমের যে গভর্নেন্স, এই গভর্নেন্সের এখানে একটা বড় রকমের ঘাটতি রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এনবিআর এর যে পলিসি, সেই পলিসিগুলো খুব অ্যাডহক বেসিসে। তো এখানে এফিসিয়েন্সির অভাব আছে, কমপ্লেক্সিটি আছে, সেটা কিভাবে আপনার ইম্পর্টেন্সটা তো অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু এটা কিভাবে প্রণয়ন করা যাবে এবং এটাকে কিভাবে মাঠ পর্যায়ের ইমপ্লিমেন্টেশনের রোডম্যাপটা কি হতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় কবির খুব সুন্দরভাবে বলছেন যে গত 20 বছর যাবৎ এই কথাটা, চিন্তাটা চলছে। জি, 20 বছর কথাটা এই জন্যই, কারণ 80-র দশক পর্যন্ত, প্রথম দশক তো আমাদের রিহ্যাবিলিটেশনে গেছে, তারপর 80-র দশকটা আমরা প্রচণ্ড মাত্রায় বিদেশি এর উপরে নির্ভর করছি। আমরা দেশের থেকে কি সম্পদ আহরণ করতে হবে এ কথা ভাবিনি, মানে আসিনি। অ্যাকচুয়ালি এনবিআর ফোরফ্রন্টে এসছে, চিন্তা চেতনায় আসছে 90 দশকের পরের থেকে।
যখন আমাদের ইকোনমি হঠাৎ করে বড় হচ্ছে এবং বিদেশ থেকে সাহায্য নেওয়াটা খুব কস্টলি হয়ে যাচ্ছে তখনই। কিন্তু সেই 20 বছরে আসলে আমাদের চেষ্টার ওই বল আর ব্যাটের সমন্বয় হয়নি। হ্যাঁ, আমি 90 সাল থেকেই আমরা প্রকল্প নিয়েছি, বহু প্রকল্প নিয়েছি এনবিআর এ। সেগুলোর হেডিং হচ্ছে এরকম: কম্পিউটারাইজেশন, ডিজিটাইজেশন, অনলাইনিং ইত্যাদি। একটা প্রকল্প কিন্তু কনসিস্টেন্টলি চলেনি। একটা প্রকল্প শেষ হয়ে গেছে, ওই অভিজ্ঞতা ওখানেই রয়ে গেছে, আবার নতুন করে আর একটা প্রকল্প নিয়েছি। অর্থাৎ নীতি, চিন্তা, চেতনায় কিন্তু এটা রিফ্লেক্ট হয়নি। এই রিফ্লেকশনের জন্য এখন বলা হচ্ছে স্বাভাবিকভাবেই যে এনবিআর এর লোকবল, জনবল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্র কেন এনবিআর কে শক্তিশালী করতে পারলো না বা করলো না বা হলো না? রাষ্ট্রের বিনিয়োগটা কি এনবিআর এর উপরে, এ কথাটাও কিন্তু দেখতে হবে। আর এখানে বড় কথা হচ্ছে নীতির আমরা চলেছি, এখনো চলছি ওই সেই ব্রিটিশ আমলের 100 বছরের পুরনো সেই আয়কর নীতি দিয়ে, যেটা দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা উপনিবেশিক। তাহলে আপনাকে মাইন্ডসেটের প্রবলেম, রাইট, রিসোর্স অ্যালোকেশনের প্রবলেম, রিসোর্স অ্যালোকেশন, বিনিয়োগ সরকারের পক্ষ থেকে এনবিআর কে সেইভাবে স্বয়ংবার করে তোলা উচিত ছিল, দায়িত্বশীল। এবং পর্যাপ্ত কোনো ডায়ালগ আছে সমাজে? না, এখানে রাষ্ট্রই ব্যাখ্যা দিতে হবে, জবাবদিহি করতে হবে। তারা তো জিজ্ঞেস করা হচ্ছে না। What are the other tools or instrument to make them accountable? মানে এনবিআর অ্যাকাউন্টেবল করা। কারণ এখানে মেন পয়েন্ট হচ্ছে যিনি জিজ্ঞেস করেন উনি নিজেও করদাতা। এখানে আসলে মাইন্ডসেটেরই একটা বিশাল ঘাটতি। কারণ ট্যাক্সের রেভিনিউ কালেকশন যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আপনি কোথা থেকে কালেক্ট করবেন এবং কত সহজে কালেক্ট করবেন সেটাতেই আপনি নজর দিবেন। কিন্তু আপনি যদি রিডিস্ট্রিবিউটিভ যে ফাংশনটা ট্যাক্সের, যে আপনি ধনীদের কাছ থেকে নেবেন, গরিবকে দিবেন, মানে সমাজে এক ধরনের ইকুয়ালিটি এনশিওর করবেন, সেটা যদি আপনি চিন্তা না করেন তাহলে কিন্তু এই বৈষম্য থাকবেই। এবং আরও অনেক সোর্সেস আছে যেগুলোতে আমরা কেন ট্যাপ করছি না, কারণ দেয়ার ইজ আ লট অফ ভেস্টেড ইন্টারেস্ট। যেটা স্যার বললেন যে যিনি জিজ্ঞেস করবেন উনি নিজেও করদাতা, যিনি এই নীতিগুলোকে নিয়ে কথা বলবেন বা চিন্তা করবেন উনি নিজেও করদাতা, ওনারও হয়তো ইন্ডাস্ট্রি আছে। সো ওনার কোনো মানে এটা ওনার চিন্তার পর্যায়ে নাই যে কর্পোরেট ইনকাম ট্যাক্স বাড়াবো বা ইনফর্মাল ইকোনমিতে আমি যাব ট্যাক্স কালেকশনের জন্য। জি ডক্টর মাহফুজ, এটাকে রিডিস্ট্রিবিউট করার কোনো স্কোপ আছে কিনা আন্ডার দ্য গিভেন রিয়ালিটি? আমাদের এখন ট্রেডিশনাল যেটা অ্যাপ্রোচ, মানে স্বাধীনতার পর থেকে আমরা যেটা করছি সেটা হতো যে কর আদায় করে আমরা কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করছি। এই বছরে যেটা হলো যে এই আমাদের যে রিভাইজ বাজেট, সেই রিভাইজ বাজেট হচ্ছে 1,17,000 কোটি টাকার মতো আমাদের সামাজিক নিরাপত্তা। এবং এরপরে আমাদের যে প্রস্তাবিত বাজেট সেখানে 1,26,000 কোটি টাকা, তো প্রায় 11% মতো আর কি আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এর মধ্যে যে এখানেও কিন্তু একটা বড় গ্যাপ আছে। এবং এখানে যেটা আছে যে 28,000 কোটি টাকা আছে আমাদের কিন্তু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের যে পেনশন সেটার মধ্যে। তো সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা বড় অঙ্ক আর কি, যে প্রায় মানে আসলে আমাদের 1 লক্ষ কোটি টাকার নিচে চলে আসে আমাদের সামাজিক নিরাপত্তা। তো আসলে এইভাবে কেন করছি আমরা? সামাজিক নিরাপত্তা তো এমনিতেই তাদের যেহেতু অধিকার, তো সেই কারণে কিন্তু তারা পাবেন যে দরিদ্র বা যারা হচ্ছে অসহায় জনগোষ্ঠী তাদের জন্য ভাতা বা অন্যান্য ব্যবস্থাগুলো থাকবে। এখন আমাদের এই জায়গা থেকে একটু বের হয়ে আসা দরকার। মানে সমাজের ন্যায্যতা যদি প্রতিষ্ঠা করতে চান, বিশেষ করে এই মুহূর্তে আমাদের জিনি কোএফিসিয়েন্ট সেটি কিন্তু রেড লাইন অতিক্রম করে গেছে। মানে এটা কিন্তু এখন শহরাঞ্চলে প্রায় 0.52। আর এটি যে শ্রীলঙ্কার যে অবস্থা আজকে, সেই শ্রীলঙ্কাতে কিন্তু এই যে যখন রেড লাইনটা অতিক্রম করলো তখনই কিন্তু আসলে সমাজে নানা রকমের অস্থিরতা শুরু হয়ে গেল। তো এখন এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। অথচ আমাদের এই মুহূর্তে যে যদি আমরা পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য, যে জনসংখ্যার যে জনশুমারি, সেই জনশুমারি অনুযায়ী কিন্তু এই যে 2011 সালে ছিল 22% শহরাঞ্চলের মানুষ, এই 22-এ এসে সেটা হয়ে গেছে কিন্তু 31%। তার মানে শহরের জনসংখ্যা বাড়ছে, আবার একই সঙ্গে সেখানে বৈষম্য বাড়ছে। এখন এই যে পরিস্থিতি, সেটাকে অ্যাড্রেস করার মূল চালিকা শক্তি কিন্তু হবে হচ্ছে যে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যারা সমাজে একটু ধনী ব্যক্তি, তাদের কাছ থেকে বেশি হারে আদায় করা, এবং সেটি অবশ্যই প্রত্যক্ষ কর। এই যে ন্যায্যতার প্রশ্নটা আমরা কাগজে কলমে বা আমরা এইসব আলোচনার মধ্যে, সেমিনারে, টকশোতে আলাপ করছি, আসলে এটা তো একেবারে খুবই প্রাইসি একটা কমোডিটি হয়ে গেছে আমাদের এখানে, যে ন্যায্যতা। কিন্তু এটাও তো ঠিক যে বেশ কিছু ইম্পেডিমেন্টস আছে যে আপনি প্রত্যক্ষ করটা বাড়ানোর উপরে জোর দিচ্ছেন। তো এখানে তো ধরেন যে সিস্টেমের কারণে, গভর্নেন্সের কারণে, নানা লিমিটেশনের কারণে, এফিসিয়েন্সির কারণে কিন্তু মানুষ ভয়ও পায়। যারা অনেকে আছে যে খুবই তারা অ্যাফোর্ড করতে পারে, দে ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ফর্ম অফ ডিরেক্ট ট্যাক্স,
সেটা আপনি এনফোর্স করতে পারবেন, কিন্তু আপনি যে সিস্টেমটা এনফোর্স করে রেখেছেন ওইটা তাদের জন্য খুব একটা ন্যাবলিং না। এটা আপনি কতটা আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলবেন? না, আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কথাটা খুব স্পষ্ট। কঠিন আয়করকে সহজ করতে হবে এবং সকলের কাছে বোধগম্য করে তুলতে হবে এবং এমন একটা স্বতঃপ্রণোদিত ব্যবহার তৈরি করতে হবে যেমন নিজে কর দেবেন, আগ্রহী করতে হবে। আমার কথা পরিষ্কার, কর অফিসারের সাথে করদাতার দেখা যত কম হবে তত ভালো। কারণ আমি ওর সাথে যদি ভালোভাবে কথা না বলি, মাই রোল শুড বি এ ফ্যাসিলিটেটর। আমি বলেছি যে এটা কর আদায় না, আমি কিন্তু আদায় শব্দটা বলি না কোনো সময়, আমি বলি এটা কর আহরণ। কারণ উনি দেবেন, ওনার থেকে আমি রিয়ালাইজ করবো কন্ট্রিবিউটার এবং তিনি সম্মানীয় এবং তিনি, কারণ কষ্ট করে আমি কাজ করে সেখান থেকে 25 টাকা আপনারা দেবো, আমার তো সেই ধরনের উদ্বুদ্ধ হতে হবে। উদ্বুদ্ধ জায়গায় যদি হয় যে মনে হয় আপনি পাইক পরগন্দাজের মতন আমার প্রশ্ন করবেন বা ইয়ে করবেন, এটা তো হবে না। প্রথম হচ্ছে সহজতর করা, সেই সহজতর করতে যে আইনের যদি কোনো বাধা থাকে, 100 বছরের সেই পুরাতন আয়কর আইনটা যা হোক এখন চেষ্টা চলছে এটাকে নতুন মলাটে করার। আমাদের দেশে উচিত ছিল এটা, যেটা ভারতে করেছিল, তারা আইন কমিশনকে দিয়ে আয়কর আইন রিভাইজ করেছে, অনেক দেশেও তাই আছে। কিন্তু আমাদের ওই ধরনের আইন কমিশন বা তৃতীয় ব্যক্তির কাছে না দিতে যেয়ে আমরা এনবিআর এর কাছে দিয়েছি, সেটা এসে দিয়েছে এখন পার্লামেন্টে। তা পার্লামেন্টে আশা করি এখানে 244 নম্বর অনুচ্ছেদে লিখেছেন যে আইন প্রণয়ন করা হয়েছে, মন্ত্রী নিজেই বলছেন। তা প্রণয়নটা যে করলেন সেটা তো আপনাকে ওটা থেকে এটা সকল অংশীজনের একটা মতামত থাকা দরকার, এই জন্যই, নইলে কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে সমস্যা হবে। যেটা ভ্যাট আইনের বেলায় হয়েছিল 2012 সালে, আপনি পার্লামেন্টে পাশ করলেন কিন্তু আপনি প্রবর্তন করতে পারলেন না। একটা নীতি সংলাপ, সেটা ধরেন যে আমরা আশা করছিলাম যে পার্লামেন্টে হবে বা আমাদের সিভিল সোসাইটি লেভেলে হবে, মিডিয়াতে হবে এবং একদম কি বলে গ্রাসরুট লেভেলে হবে, সেটাকে কিভাবে ইনশিওর করা যায়? সেটা আসলে হচ্ছে খুব ছোট ছোট পকেটে হলেও হচ্ছে। আমরা আমাদের পার্টনার অর্গানাইজেশন আছে যারা একদম মাঠ পর্যায়ে কাজ করছেন, ওনারা কিন্তু অনেক ধরনের ক্যাপাসিটি বিল্ডিং, ধরেন আপনি যখন বলবেন একজন সাধারণ মানুষকে যে আপনি কর নিয়ে আপনার চিন্তা কি, সে কিন্তু আসলে তার কোনো ভাবনাই নাই। কারণ সে মনে করতেছে যে আমি তো একজন হয়তো ইনকাম ট্যাক্স না দিলে আমি তো কর দাতাই না, এবং এটা নিয়ে আমি কথা বলে কি করব। কিন্তু ওনাদেরকে এই যে একটা সিভিক এডুকেশন দরকার, যে কর নিয়ে সবার ভাবা দরকার এবং কেন ভাবা দরকার, সবাই পরোক্ষ প্রত্যক্ষ কর দিয়ে সবাই করদাতা। তো এই চিন্তাগুলো মধ্যবিত্ত শ্রেণী, জি, মধ্যবিত্ত শ্রেণী, ইয়াং পিপল, মার্জিনালাইজ কমিউনিটি, সবার কাছে কিন্তু এই সিভিক এডুকেশনটা করা দরকার। এবং এটা কিন্তু সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা, ওনারা কিন্তু কিছু ছোট ছোট পকেটে হলেও ওনারা এগুলো করছেন। এবং তারপরে যেটা দরকার যে আমাদের এভিডেন্স জেনারেশন, আমাদের অনেক একাডেমিক থিঙ্ক ট্যাঙ্কস আছে যারা কিন্তু অনেক ধরনের গবেষণা করেন, এই গবেষণাগুলো সামনে আনা দরকার। এবং যেটা স্যার বলছিলেন যে মিডিয়া ক্যান প্লে আ রোল। মিডিয়া কিন্তু খালি যে রিপোর্ট করবে যে নীতি ভালো কি নীতি মন্দ তা না। এই ধরনের একটা রিপোর্ট আমার হাতে আছে আপনাদেরই করা, যেমন ক্রিশ্চিয়ান এইড এবং ওয়েব ফাউন্ডেশন মিলে যে বাংলাদেশের প্রগতিশীল কর ব্যবস্থাপনা কি এবং কেন, এটা কি পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন? জি, এটা অ্যাবসলিউটলি পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন। এরকম আমাদের মতো সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা আছেন, আরো হয়তো হাতে গোনা কয়েকজন হয়তো এগুলো নিয়ে কথা বলছেন, এবং আসলে কথা বলতে বলতেই কিন্তু কথাটা জোরালো হবে। আমরা মাহফুজ ভাই শুরুতে বলছিলেন যে 20 বছর ধরে আমরা আসলে কথা বলছি, কিন্তু 20 বছর আগে বলছিলাম তখন হয়তো অল্প কয়েকজন মিলে বলছিলাম, এখন কিন্তু আস্তে আস্তে এই ছোট ছোট পকেটগুলো কিন্তু হচ্ছে। সেই যে একটা হলো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আর এটা আরেকটা হচ্ছে যে এই যে ইনক্রিজিংলি এক ধরনের কিন্তু অ্যাওয়ারনেস কি বিল্ড আপ হচ্ছে কিনা যে এটার প্রয়োজনীয়তাটা আমরা আরও, আপনি 20 বছর ধরে আলাপ করছি, এখন কি মনে হচ্ছে যে না আমাদের এখন আর সময় ক্ষেপণ করার সুযোগ আসলে নেই, উই শুড পারসিউ সর্ট অফ পলিসি হুইচ ইজ কি বলে যে রিয়েলি কন্ট্রিবিউটিং ফর আওয়ার ইকোনমি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা তো খুবই পরিষ্কার হয়ে গেছে যে এখানে একই প্রতিষ্ঠান বা ব্যক্তি আসলে এই কাজটা করতে পারেন না, করলে আসলে লাভ হবে না খুব একটা, সেই ট্রেডিশনাল অ্যাপ্রোচই চলবে।
তো এখন এই জায়গাটা আমার মনে হয় যে নতুন করে ভাবার সুযোগ আছে, যদি এমন হয় যে আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্ট বা এরকম কোনো গ্রুপকে যদি সহায়তা নেই, IFC আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে যারা কাজ করে, বা IMF নিজেও কাজ করতে পারে এখানে, তো তাদের সহায়তা নিয়ে, যেহেতু IMF সরাসরি আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, ওরা ঋণ দিচ্ছে, এবং তাদের যেহেতু একটা চাপও রয়েছে এটা, তো এই কারণে কিন্তু এখান থেকে এই সহায়তাগুলো আসতে পারে, এবং তখন দেশের বিভিন্ন পক্ষ, বিশেষ করে যে এক্সপার্ট সিভিল সোসাইটি, তারা এর মধ্যে যুক্ত হতে পারে। তো এইভাবে করে আমরা যেন থার্ড পার্টিকে দিয়ে একটা হয়তো আইনের খসড়া বা এরকম কোনো একটা কিছু দাঁড় করাতে পারি, এটি একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে হ্যাঁ, আলাপ আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমি যেটা বললাম শুরুতেই যে আসলে অন্য আলোচনার তুলনায় এটা কম, কিন্তু এটা আস্তে আস্তে বাড়াতে হবে স্পেস, এবং এটা যতটা বাড়াবো ততই কিন্তু আমাদের একদিকে হচ্ছে যে এটা এক ধরনের চাপ তৈরি হবে, এবং এটাও তো ঠিক যে সবাই আসলে কর দিতে চান এবং কর দেনও, কিন্তু দেন হচ্ছে যে এমন পদ্ধতিতে, সেই পদ্ধতিটা হচ্ছে যে আমার যতটুকু ক্ষমতা তার তুলনায় আমি বেশি দিচ্ছি, আবার যাদের আর সক্ষমতা আরও বেশি তারা কিন্তু আর কম দিচ্ছেন। তো এইটা কিন্তু আসলে উস্কে দিচ্ছে সমাজে অসমতাটা। তো এখন এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য এমন কিছু পদ্ধতি বের করা দরকার যেটা হচ্ছে আসলে ন্যায্যতা নিশ্চিত করে। আমি একটা উদাহরণ দেব, সেটা হলো যে আমাদের এই বছরের বাজেটে যেটা হয়েছে যে একটা যারা হচ্ছে ধনিক শ্রেণী, যাদের সম্পদ অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, মানে তাদের যে 3 কোটি টাকা নিট সম্পদ, সেই জায়গা থেকে কিন্তু 1 কোটি টাকা আরও বাড়ানো হয়েছে, তাহলে 4 কোটি টাকা হলো। আর এদিকে যারা নিচের আয়ের মানুষ, যাদের আসলে আয়ও নেই কিন্তু তাদের হয়তো রিটার্ন দিতে হয় আর কি, 2000 টাকা, সেখানে 2000 টাকা তাদেরকে বাধ্যতামূলক দিতে হবে। এখন এটা আসলে কি ইন্ডিকেট করছে? এটি ইন্ডিকেট করছে যে যাদের আসলে সক্ষমতাই নেই তাদের উপরে একটা বোঝা চাপানো হলো। এ থেকে কি হবে? হয়তো 25 বা 30 লক্ষ মানুষ হয়তো দিবেন আর কি, তার কারণ তাদের সেবা পাওয়া দরকার, 43-44 ধরনের সেবা। এখানে যেটা হতে পারতো যে ওইখানে যদি আমাদের সম্পদ করটা একটু যদি সুন্দরভাবে ডিজাইন করা যেত, তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে কর অনেক বেশি আসতো। কিন্তু এখন যেটা আসবে সেটা হচ্ছে বড় জোর 500 থেকে 600 কোটি টাকা, কিন্তু এর যে প্রভাব সমাজে, সেই প্রভাবটা কিন্তু অনেক ক্ষতিকর। তো আমার মনে হয় কি যে এই সমস্ত জায়গায় অত্যন্ত সাবধানী হওয়া উচিত। আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্সটাকে, এটা নেটটা বাড়াতে হবে, বা কর্পোরেট ইনকাম ট্যাক্সের নেটটা বাড়াতে হবে, কিন্তু তার মানে এই না যে এমন কিছু মেসেজ দিচ্ছি সোসাইটিতে যেটি আসলে একটা নেতিবাচক প্রবণতা তৈরি করছে। মানুষ স্বাভাবিকভাবে আসুক, এবং এই আসার জন্যই কিন্তু আসলে স্যার যেটি বলেছেন যে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণী তারা কিন্তু কর দিচ্ছেন, তারা সবচেয়ে নিয়মিত এবং ভালো করদাতা। যত একটু পড়ে যাবো তত কিন্তু এটা একটু প্রবণতাটা একটু খারাপ হতে থাকে, কিন্তু আবার নিচের দিকে মানুষের তো আসলে সাধ্যই নেই। আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু অংশগ্রহণ তো বাড়ছে, অনেক কিছু কিছু সংগঠন এগিয়ে আসছে, আপনারা একটা রিসার্চ করেছেন, এই ধরনের গবেষণার ফলগুলো আসলে মানে আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে? একাডেমিক রিসার্চ না হলেও এটা কিন্তু গবেষণা হচ্ছে, রিগোরাস মেথোডোলজি নিয়ে গবেষণা হচ্ছে, এবং কিছু এভিডেন্স আসছে যে কোথায় গ্যাপ আছে, কোথায় লুপ হোলস আছে। আমরা মানে গবেষণার তো অনেক ধরন হতে পারে, কিছু হতে পারে যে আমরা কিছু ফ্যাক্ট ফিগার আনি। ফর এক্সাম্পল, একটা গবেষণায় আমাদের এসেছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ইভেশন থেকে কেমন পরিমাণ রেভিনিউ আমরা প্রতি বছর লুজ করি, একটা এস্টিমেট। এরকম গবেষণা হতে পারে। আমাদের কিছু লয়ের লুপ হোলগুলো আইডেন্টিফাই হতে পারে। তো এই ধরনের অনেক ধরনের গবেষণাই হতে পারে, এবং হচ্ছে গবেষণাগুলো আসলে শোনাটা খুব জরুরি, paying attention to it, taking into account, কারণ গবেষণাগুলো শুনলে যেটা হবে যে আপনার কিছু এভিডেন্স আপনি আছে আপনার নীতি নির্ধারণ করার সময়। কারণ আপনি যেটা এখন এই 2000 টাকা যেটা ফ্ল্যাট, এগেন এটা কিন্তু একটা ইজি টু কালেক্ট, মানে আমি কালেক্টই বলবো, কারণ মনোভাবটা কিন্তু কালেকশনের। সো ইজি টু কালেক্ট 2000 ফ্ল্যাট, এই সার্ভিস নিতে গেলে আপনার মিনিমাম এই টাকা দিতে হবে, ফাইল করলেন। সো এই ইজি টু কালেক্টের মনোভাব থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। যারা সিভিল সোসাইটি আছে তারা কিন্তু এমন না যে সবকিছু ওভারনাইট চেঞ্জ করতে বলছে, জাস্ট আমরা বলছি যে আরো অনেক কিছু আছে, মানে ইউ হ্যাভ টু লাইক সর্ট অফ ওয়াইডেন ইউর হরাইজন and মানে ওয়াইডেন ইউর ট্যাক্স বেস, ওয়াইডেন ইউর হরাইজন, ওয়াইডেন ইউর থিঙ্কিং। এই যে আলোচনার মধ্যে আমরা আপনার যারা আসলে মানে কি বলবো যে ইম্পর্টেন্ট কি ইনস্ট্রুমেন্ট যারা, এটা আপনি যে কোনো ফর্মার চেয়ারম্যান, এখন ওই জায়গার মধ্যে তো স্টেক হোল্ডার হিসাবে তো তাদেরকে পেতে হবে, ওই জায়গার মধ্যে কিন্তু পাওয়া যায় না। যেমন আজকে উনি যেরকম বললেন যে ওনাদেরকে শুনতে হবে নীতি প্রণয়নের ক্ষেত্রে, দে আর দ্য পিভট, তাই না? তো সেইখানে পার্লামেন্টে যখন প্রশ্ন তুললে তারা উত্তর দিবে, কিন্তু সেই জবাবদিহিতার জায়গাটা কিন্তু নাই। আমার পদ্ধতিটাকে সহজ করতে হবে, এটা হচ্ছে প্রথম লক্ষ্য থাকবে। এমনভাবে থাকবে যেন মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে কর দিতে পারে, এবং সে যেন ফিরিয়ে না যায়, আমার অফিসে এসে ফিরিয়ে না যায়, এই যে ব্যাপারটা। এবং দ্বিতীয় হচ্ছে যে আমি যা কিছু জাল বিস্তার করব, কর জাল যে বিস্তার করব, কাদের ভিতর করছি, কখন করছি, কিভাবে করছি,
এই একটা ইনক্লুসিভ বেনিফিটের কথা মাথায় রাখতে হবে। বেনিফিট বহুল আলোচিত 2000 টাকার বিষয়টাই আমি যেটা বলি আর কি, ওনারা ওই দিক থেকে যুক্তি দিচ্ছেন যে অনেক লোক আছে তারা 3.5 লাখ টাকার কমের লোক কর দেয় না, শূন্য কর দেয়, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তাদের সার্ভিস তাদের অনেক উপকার। এই যে 42টা সার্ভিস নেওয়ার জন্য 38টার পরে বোধহয় 4টা করা হয়েছে, প্রত্যেকটাই আপনি দেখেন যে লোক ওই সার্ভিসটা নিতে যাবে তার তো নিশ্চয়ই ওই 3.5 লাখের উপরে তার টাকা আছে, নইলে ওইটা যাবে কেন, ওখানে ওইটা যাচ্ছে কেন? অর্থাৎ ওইটাকে ধরবার জন্যে আমার কাছে এটা মনে হয়েছে ওইটাকে ধরবার জন্যে এই ঘুরিয়ে করার দরকার নেই। সকলের কাছ থেকে আপনি 2000 চাচ্ছেন না, সকলের কাছ থেকে তো চাওয়া হচ্ছে না, এটা চাওয়া হচ্ছে ওইটাকে ধরবার জন্যে। হ্যাঁ, এটা ঠিক, আপনার পদ্ধতিটা যেহেতু ওইভাবে অকেজু হয়ে আছে, আপনি ওইটাকে কাজ করবার জন্য আপনি একটু ঘুরিয়ে করছেন আর কি। এইসব জায়গায় সহজ হতে হবে, সহজ হতে হবে। এই যে আমার দেখতে হবে, আমি প্রশাসনিক দিক থেকে কথা বলছি, আমি কয়েকদিন এটাই বলেছি যে ঠিক আছে তুমি ওই অর্থ ধরে ওটা করছো, কিন্তু এতে যে তোমার যে তুমি এমনি বলছো আমার লোক বল নাই, এমনি বলছো আমার সময় নাই, আমি বড় কেস দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, সেখানে তোমার এই কাজে কেন ঢুকতে হবে? যে এই যে সবার কাছে 2000 টাকা নিলেই তো ওর কাজ শেষ হবে না, ওর অনেকগুলো ব্যাপার আছে, এটা হিসাব রাখতে হবে, পে অর্ডার আনতে হবে, সেটা চেক করতে হবে। এই অতিরিক্ত সময় আমি এখানে ব্যয় করবো না, যে লোক বড় বড় লোকেরা কর ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আমি তার ওখানে যাব, আমাকে এখানে রেশনালাইজেশন করতে হবে, আমাকে গতানুগতিক চলবার কোনো অবকাশ নেই। এদের ফাইনাল থট এই ধরনের একটা প্রোগ্রেসিভ বা প্রগতিশীল কর ব্যবস্থা, যেটা আমাদের সবারই প্রত্যাশা। এখানে কিছু সংস্কার দরকার, কিছু নতুন পদক্ষেপ দরকার, কিছু নীতি সংলাপ দরকার, কিছু জবাবদিহিতা দরকার, কিছু এফিসিয়েন্সি বাড়ানো দরকার, এবং মানে এই মনোভঙ্গির পরিবর্তন আনা দরকার। সব কিছু মিলিয়ে আপনি এটা সম্ভাবনাটা, প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলাপ করলাম, সম্ভাবনা কতটুকু দেখছেন এবং এটা আসলে ইমপ্লিমেন্টেবল কিনা সংক্ষেপে? অবশ্যই ইমপ্লিমেন্টেবল হতে হবে, কারণ এই অর্থনীতি আমাদের ভিতরে বৈষম্য সৃষ্টি হলে আমরাই ক্ষতিগ্রস্ত হব, এবং আমরা করদাতাকে দূরে সরিয়ে দেবো আর কাউকে ইয়ে করবো, এটা কোনো ভালো লক্ষণ না। প্রগতিশীল করতে হবে এই কারণেই যে যাতে সকলের কাছে যেন সমানভাবে এটা পৌঁছায়, এবং এর জন্য আমি সর্বাগ্রে ওইটাই মনে করি আপনার দৃঢ় প্রত্যয় লাগবে। রাজনৈতিক, আমি এখানে কথাটা এসে যাচ্ছে, রাজনৈতিক অর্থনীতির ব্যাপারটা হয়ে যাচ্ছে, কারণ আপনি উপরের থেকে না বললে কোনো কাজ হচ্ছে না। ওই ঘূর্ণিঝড় হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে একজন কি বলতে হচ্ছে, উনি এটা লক্ষ্য করছেন, অর্থাৎ এটা ভাবটা দেখাচ্ছেন এই যে উনি ছাড়া আর কেউ নাই, মানে কোনো ইয়ে হচ্ছে না, এইটা না, এটা হচ্ছে দৃঢ় প্রত্যয় লাগবে যে আইন সহজ করো, তুমি এটা কেন পাচ্ছ না সেটা আমার নির্দেশনা এবং এইভাবে ইন্টারফেসিং মানে বাস্তবায়ন এখানে আসলে কোনো চয়েস নাই। আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, এখন আমরা অলরেডি 2023 সালে 30-এ আমাদের মানে গোলের টার্গেট আমরা অ্যাচিভ করার প্ল্যান আমাদের। সো গোলে কিন্তু ইনইকুয়ালিটি এবং ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন দুটাই খুব পরিষ্কার করে বলা, এবং দুটাই কিন্তু খুবই সরাসরি কর ব্যবস্থাপনার সাথে যুক্ত। সো এখানে আসলে আমাদের কোনো চয়েস নাই, এইটা প্রগতিশীল করতেই হবে, অপরিহার্য। জি, মানে আমাদের এটলিস্ট এসডিজি অ্যাচিভ করার জন্য এখানে আমাদের আসলে আলাপ আলোচনা সারা বছর ধরে চালু রাখতে হবে। মানে আমরা ঠিক বাজেটের সময়টাতে এই আলোচনা করি, কিন্তু এতে করে যে পুরো আমাদের যে গতি সেটা হারিয়ে যায়, যে এরপরে পুরো বছর ধরে যদি আমরা আলোচনা করতে থাকি, এবং এর মধ্যে আসলে প্রচুর স্টেক হোল্ডার নিয়ে আসতে হবে। এখন হয়তো 4-5টা সংস্থা আছে যারা কাজ করছে, আস্তে আস্তে নেটটা যদি আমরা বাড়াই, ইউনিভার্সিটিগুলোকে মধ্যে যদি নিয়ে আসি, গবেষক আরও যারা সমাজের বুদ্ধিজীবী মানুষ তাদেরকে নিয়ে আসলে আমার মনে হয় কি যে এটা তখন গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের মধ্যে, যে এটার প্রয়োজন রয়েছে, এবং একই সঙ্গে তখন নীতি নির্ধারকদের উপর উপলব্ধিটাও বাড়বে সমাজের মধ্যে। আজকে আর এগোতে পারছি না। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বিনাপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই স্বল্প পরিসরে আলাপের চেষ্টা করলাম যে আমাদের যে কর নীতি রয়েছে, সেই কর নীতি নিয়ে নানা সীমাবদ্ধতার কথা আমরা বলি, কিন্তু এক জায়গায় বসে থাকলে আমাদের চলবে না। আমাদেরকে একটা সামগ্রিকভাবে একটা ইনক্লুসিভ একটা মানে পলিসি আমাদের ফ্রেম করতে হবে। সেখানে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আলাপ হতে পারে, এবং যারা স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন, সরকারের নীতি প্রণেতা বা যারা এটা বাস্তবায়ন করেন, তারা এইসব আলোচনার মধ্যে সম্পৃক্ত হবেন, যার মাধ্যমে একটি যে স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা
যে প্রগতিশীল একটা কর ব্যবস্থা আমরা তৈরি করব এবং সেটার বেনিফিট, যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা উন্নয়নশীল দেশের পথে, আমরা আমাদের নানা ধরনের অগ্রগতি সূচক আমাদের হয়েছে, সুতরাং এক্ষেত্রে যদি আমরা কার্যকর অগ্রগতি করতে পারি তাহলে নিশ্চয়ই এটা দেশের অর্থনীতিতে অবদান রাখবে এবং সামগ্রিকভাবে জনমানুষের জীবন মানের উন্নতি ঘটাবে। এবং সেই আশাবাদ রেখে আজকের কর নীতি এবং ন্যায্যতার এই বিশেষ আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।